কি হচ্ছে আপনার দেশের বিরুদ্ধে? আমার এই দেশের শত্রু আমেরিকা না, আমার দেশের শত্রু ভারত। অতএব ভারতকে মোকাবেলা করতে হলে আমার বিদেশি কোনো রাষ্ট্রের সহায়তা যদি নিতে হয়, সেটা আমাদেরকে নিতে হবে। এবং তাদেরকে কারা তাড়াতে চায়, আপনাদেরকে শুধু একটা সিম্পল কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাই। আপনি বাংলাদেশের ইস্যুতে, বাংলাদেশের স্বাধীনতার ইস্যুতে প্রথম আলো কি বলে সেটা খেয়াল করবেন। প্রথম আলো যেটা বলবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নেবেন, ব্যাস এই দেশের আর কোনো সমস্যা থাকবে না। এটা আগেও বলেছি, এখনো বলছি, আমরা যেদিন থাকবো না এই দেশে সেই দিনও আমাদের এই কথাগুলো আপনাদের নিশ্চয়ই বারবার মনে হবে। সো এমন কোনো ভুল করা যাবে না যেন ওই দিন অনুশোচনা করতে হয়। তো আমরা মূল আলোচনার সামনে কি হতে যাচ্ছে একটু বলুন। এই ষড়যন্ত্রটা তো আস্তে আস্তে গভীরের দিকে যাচ্ছে, আমরা যেটা দেখছি। মানে জুলাইয়ের 5 আগস্টের পর থেকে, 5 আগস্টের পর থেকে জুলাই আন্দোলনকে সফল করার অনেক চেষ্টা করা সত্ত্বেও যে পরিবর্তন আমরা আশা করেছিলাম সেটা তো সম্ভব হয় নাই। এবং সেই পর মুহূর্তেই যারা স্বৈরাচার গোষ্ঠী, যারা দেশের ভিতরে আছে, বিভিন্ন অবস্থানে রয়েছে, তারা কিন্তু কিছুদিন হলেও একটু চুপ করেছিল। কিন্তু আমরা গত মাসখানেক দেখছি, বিশেষ করে 1 জুলাইয়ের পর থেকে সমস্ত বাহিনী যেন একসাথে আবার ফেরত এসে তাদের পূর্বের কার্যক্রমে ফেরত আসার চেষ্টা করছে। এবং সেটার মধ্যে সব থেকে বেশি শক্তিশালী হিসেবে ফেরত আসছে সেনা বা সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো। আর সেই সাথে হেলমেট বাহিনী বা সরকারের যেগুলা, হাসিনা সরকারের যে সন্ত্রাসী বাহিনী ছিল, তারাও সব ফেরত আসতেছে। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মানে রীতিমতন অশনি সংকেত বলতে হবে দেশের জন্য। এবং আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও মনে হচ্ছে যেন আল্লাহ চালাচ্ছে দেশটা। এবং যেখানে ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে, এখানে কিন্তু কোনো প্রিভেন্টিভ কোনো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না। একটা দুর্ঘটনা ঘটে গেলে আমরা দেখছি সেখানে যে বিভিন্ন ভাবে মানে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। একটা সরকার তো এইভাবে চলতে পারে না। এটাই হইতে পারে ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু এই গভর্নমেন্টের, সরকারের জনগণের ট্যাক্সের টাকায় সমস্ত বাহিনী তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা সবকিছুই পাচ্ছে, কিন্তু তাদের যে কাজের যে রেজাল্টটা, আউটকামটা, সেই আউটকামটা কিন্তু আমরা দেখছি না। সবার কাছে একটা এক্সকিউজ আছে, একটা দুর্ঘটনা ঘটার পরে সাথে সাথে উইদিন মিনিটস কোন রকম তদন্ত ছাড়াই কিন্তু আমরা তদন্তের পরবর্তীতে কি আসবে সেটা জেনে যাচ্ছি। এটাই কিন্তু বলে যে সমস্ত সিস্টেমটা একটা মাফিয়া তন্ত্রের ভিতরে ঢুকে গেছে এবং সেই গোষ্ঠীটাই সমস্ত কিছু মানে নিয়ন্ত্রণ করতে, এবং আলটিমেটলি জনগণ এটার প্রাইস দিচ্ছে। একটা দেশের জনগণের ট্যাক্সের টাকার প্লেন বলি, একটা ট্যাক্সের টাকায় প্রশিক্ষিত পাইলট বলি, আর কেবল শুরুটা করেছে, কেবল শিক্ষা জীবন শুরু করেছে। টাকা দিয়ে কি আমরা, মা বাবাকে কিছু কম্পেনসেশন দিয়ে কি এটা আমরা পূরণ করতে পারবো? কিন্তু এই ঘটনা আবার যে ঘটবে না সেটার কিন্তু কোন রকম প্রস্তুতি আমরা দেখছি না। সশস্ত্র বাহিনীর সৈনিক সকল নিহত সদস্যদের, তারপর ভারকান্ত আমাদের মাইলস্টোনের মেয়ে বাচ্চারা মারা গেছে, ছেলেরা মারা গেছে, এটা মানে নেওয়া যায় না শরীরে। আজকে শুনলাম 5টা লাশ ডিএনএ মাধ্যমে হস্তান্তর করা হয়েছে, 5টাই মেয়ে বাচ্চা। রিয়াজ ভাই বুঝাইতে পারবো না আমার 3টা মেয়ে, এটা কত আদরের। বাপ মাদের কত কষ্ট পাচ্ছে এই 5টা বাচ্চা তারা গ্রহণ করছে। আমার জাতি লজ্জা হওয়া উচিত। আমাদের ভালো বিমান নাই, আমরা কিনতে পারি না ভারতের জন্য। আমি খুব লজ্জা লাগে, আমি স্বাধীন দেশ বলতে লজ্জা লাগে। আমার দেশটা আমি পরাধীন হয়ে গেছে, আরো পরাধীন হচ্ছি। আমাদের হুজুররা, ধর্মীয় নেতারা, আমি জানি না এত বোকা হয় কেন। তার নিজ চোখে দেখছে হরকতুল জেহাদ জীবন মরণ দিয়ে ডিজিএফের সাথে কাজ করছে। সত্য কথা, বিএনপির সময় আমি হরকতুল জেহাদের ডিভিশন কমান্ডার, জঙ্গি নাটক করে আমি আপত্তি জানাই এই জঙ্গি নাটকগুলি উন্মোচন করেন, একে খুঁজে দেখেন আসলে কি জঙ্গি ছিল। নিরীহ জনগণদের মারছেন, অন্যায়ভাবে জুলুম করছেন, হত্যা করছেন। হাসিনা আসল চেহারা দেখান। ডক্টর ইউনূসকে ওদের জঙ্গি, আসলে ডক্টর ইউনূসকে কি বলবো, জঙ্গি নাম শুনলে পরিবারে বিব্রত হয়ে যায়, আত্মীয় স্বজন দূরে সরে যায়, বাবা জঙ্গি।
এই একটা পর্যায়ে গেছে। আসলে তো আমরা জঙ্গি না, হাসিনা আমাদের জঙ্গি বানাইছে। আর এই জঙ্গির জন্য আজকে এগুলি হয়েছে। আমাদের মেজর জিয়া একটা মেজর করছে শোট, সে কেমন জঙ্গি হয়? নামাজ পড়লে জঙ্গি হবে? আমি জানি না। গাড়ির একটা জঙ্গি হবে? টুপি পড়লে জঙ্গি হবে? এগুলি কে করছে? এগুলি ভারত করছে। ভারত আমাদের হাসিনাকে চালাচ্ছে, তুমি এইভাবে চলো। আর আমেরিকা ওই না বুঝে শুনে তাল দিচ্ছে। আমি অনুরোধ করি একটা কমিশন করেন। আমি অনুরোধ করি আমাদের আইন মন্ত্রণালয় আছে, নজরুল সাহেব আছেন, প্রধান উপদেষ্টা, অনুগ্রহপূর্বক আপনার একটা কমিশন করেন। সেখানে ইউএস এর এবং ইউএন এর দরকার হলে ভারতের একজন প্রতিনিধি রাখেন একজন করে, তারপরে আপনারা এই কমিশন করেন। এবং গুম যে নাটক, জঙ্গি নাটকটা দেখেন, আসলে কই জঙ্গি? এখন আমাদের মেয়েরা নিকাব পরে দেখতে খারাপ লাগে, তারা এটা পছন্দ করে। আমাদের তো ধর্মীয় রিসার্চ ইনস্টিটিউট নাই, সেটা হওয়া উচিত। এক হুজুরকে পছন্দ করে না, মারামারি করে, এটা জঙ্গি না। পুরা বিশ্বে দেখেন, এই যে মায়ানমারে বৌদ্ধ ধর্মের লোকরা আমাদের মুসলমানদের মানলো, কি নির্মম ভাবে হত্যা করলো, তাদেরকে তো কেউ জঙ্গি বলে না। ভারতে RSS তারা আমাদের মুসলমান মারতেছে, মন্দির মসজিদ গুলো ভেঙে দিচ্ছে, কেউ তো তাদেরকে জঙ্গি বলে না। ইহুদিরা আমাদের মুসলমানদের মারতেছে ফিলিস্তিনে, তাদেরকে তো আমরা জঙ্গি বলি না। তা আমাদের হুজুরদের একটা জঙ্গি কেন বলতেছেন? আমাদের জঙ্গি তো ভারত বানাইছে। এই JMB আমাদের সৃষ্টি করতে ভারত, তাদের ছিল এক্সপ্লোসিভ, লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। আমাদের হলো সাংবাদিক কেউ এটা উঠায় নাই। আমি চিৎকার করছি র্যাবে থাকতে, উঠানো হয় নাই বিষয়টা। আমি চাই যে নাটকগুলি হয়েছে এটা আমরা উন্মোচন করি রাষ্ট্রের সামনে আন্তর্জাতিক ভাবে। আসলে আমরা জঙ্গি কিনা? জঙ্গি রাষ্ট্র হিসাবে আমি এই দেশে বাস করতে চাই না, আমার পরিবার থাকবে না। কেন জঙ্গি রাষ্ট্রে থাকবো? আমরা শান্তিপূর্ণ জাতি, আমরা শান্তি মানে আমরা শান্তিপ্রিয় জাতি। আমাদের 12 মাসে 13 পবন বলে হয়, অর্থাৎ 13টা উৎসব আমাদের। আমরা তো জঙ্গি না, আমরা ঘর কোন জাতি, পরিবার নিয়ে বাঁচতে চাই। যদি বিপ্লবের কথা বলেন, এই জুলাই আগস্ট আমাদের দেশে বিপ্লব, তবে আমরা ধর্মীয় উন্মাদনা পছন্দ করি না। UN থাকলে আমি মনে করি আমাদের জন্য অনেক উপকার হবে, আমরা যে কোনো জিনিস হাজির করতে পারবো। আমরা ভুলে যাব না হাসিনা চলে গেছে তো কি হয়েছে, তাতে হয়েছে নাকি? নেক্সট গভর্নমেন্ট আসবে, সে একই কাজ করবে, 5 বছর পরে দেবে আরো 5 বছর থাকতে, সে যে আরো ফ্যাসিস্ট হবে না আমরা বলতে পারি না। তা আমাদের একটা আশ্রয়স্থল দরকার আছে। আর আমাদের মানবাধিকার কমিশন ছিল, মিজানুর রহমান সাহেব, উনি একটা কাগজ লিখে দিতেন, কোনো কাজ হইতো না। এরপরে যে কমিশনার আসলেন, উনি কোনো কাগজে দিতেন না, কমপ্লেন নিয়ে SMS পাঠাইতেন, নেলা দিয়ে আমাদের কমিশন হয় নাই। আমি চাই এই কমিশন থাকতে হবে, এই কারণে নাহলে আমাদের হুজুরাই মারা যাবে। এই ধর্মীয় নেতারা যারা লাফাচ্ছে এরাই ক্ষতিগ্রস্ত হবে। এদের না আছে বুদ্ধি, না আছে জ্ঞান, বেশি বুঝে। অনেকে বলতেছেন সমকামিতা তো প্রশ্নই আসে। বিভিন্ন লোকজন তাদেরকে সমকামিতার মধ্যে ঢুকায়। তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি, মাদ্রাসাতে পর্যন্ত। তো আপনি যদি মনে করেন যে জাতিসংঘ আমাদেরকে এসে এখন সমকামী বানাবে, সমকামিতা শিখাবে, এই যে সমকামিতা চলছিল এগুলো কে শিখিয়েছে? তখন তো ছিল না। কারণ আপনার ভাই, আপনি পরিবার থেকে এই শিক্ষা দিতে হবে যে আপনার সন্তান সমকামী হবে, লেসবিয়ান হবে, গে হবে, কি হবে সেটা একমাত্র আপনি সেটা ঠিক করবেন। আপনি যদি ঠিক করতে না পারেন সেটা আপনার সমস্যা, সেটা জাতিসংঘের সমস্যা না। কিন্তু আমরা জাতিসংঘের বিষয়ে যে বিষয়টা যে আমাদেরকে, আপনি এককভাবে যদি নাকি কিছু করতে পারেন, আমি স্যালুট করি, যে করতে পারবে, সেটা মাদ্রাসার হুজুররা করুক, আর বুয়েটের কেউ করুক, কোনো পলিটিশিয়ান করুক, যে করে। আমরা পৃথিবীর কোনো দেশের কাছ থেকে কোনো সাহায্য নিব না, কোনো তাদের সাথে কোনো সম্পর্ক না, আমরা এককভাবে স্বয়ংসম্পূর্ণ। আপনি করেন, উত্তর কোরিয়া তো তাদের ওইখানে কারোর কোনো পাত্তা দেয় না, যা মনে চায় তাই করে, স্বয়ংসম্পূর্ণ হন। যে বলেন যে হ্যাঁ আমার এখানে কেউ অ্যাটাক করতে পারবে না, আমার দেশ আবার 15 বছর ধরে কোনো দেশের এই অধীনে এইভাবে থাকবে না। সো আমরা তখন আপনাদের সাথে থাকবো। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ এখনো 2 টাকার দরকার হলে বিশ্ব ব্যাংকের কাছে যায়। আমরা আফগানিস্তানেও দেখেছি যে যারা প্রচন্ড আমেরিকা বিরোধী, না পারে প্লেনের বিমানের চাকায় ধরে তারপরে দৌড় দেয়। সেই প্লেনের চিত্র তো আমাদের এখনো মনে আছে। তো সারাদিন আমেরিকার বিরুদ্ধে কথা বলে, আমেরিকার ভিসার জন্য যদি বলে আজকে যে বাংলাদেশের সবাইকে ভিসা দেওয়া হবে, একজনও বাদ থাকবে না, সব চলে যাবে এমবাসিতে। ইলিয়াস ভাই, যদি আমেরিকার অ্যাম্বাসেডার একটা রেসকোর্স ময়দানে যায় আর দেখেন বিএনপি দ্বারা জামাত দাঁড়ায়, যে আমেরিকার অ্যাম্বাসেডার কাছে যে আসবে তার বেশি ভিসা দেওয়া হবে, ওই লোক থাকবে না তো একটা দাঁড়াবে। এমন দুর্ভাগ্য ইলিয়াস ভাই, আমাদের মিলিটারি অফিসার গর্বের সহিত আমার বলতেছে, স্যার আমার বাচ্চাটা এবার আমেরিকা হবে। মানে বাচ্চাটা কনসিভ করার পর বেড়াতে গেছে, ওইখানে মানে বাচ্চা হয়েছে, এমন সে গর্ব করে বলে
আমার বাচ্চা আমেরিকান আছে, অনেক অনেকে আমরা যাওয়াই জানি কতটা নিচে আমরা আছি। এরা আমার দেশপ্রেমিক। এদের আমি এই জন্য বলি, যাদের বাচ্চা কাচ্চা বিদেশে পড়াশোনা করে হায়ার স্টাডিজ বাদে বা বিদেশে থাকে, এদেরকে সেনাবাহিনী জেনারেল বানানো যাবে না। সেনাবাহিনী জেনারেল এই দেশের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে, এ তার বাচ্চা কাচ্চা এই দেশে পড়াশোনা করবে, এই দেশের জনগণের সাথে থাকবে, এটাই সে উন্নতি করবে। সবকিছু বিদেশে মানে পশ্চিমে চলে, সব পশ্চিমে চলে, খালি ওনাদেরকে এখন বানায় ফেলবে এই জন্য। সো এই আমেরিকান প্রথম আলোর এই ন্যারেটিভ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যাই হোক, আমাদের সীমান্ত নিয়ে বিশেষ করে আমাদের আজকের আলোচনার যে মূল অংশটা ছিল সেটা নিয়ে কথা বলবেন মেজর রেজাউল হান্নান শাহীন। স্যার, আপনার কাছে প্রশ্ন যে আমাদের এই দেশটা একদম 3 দিক থেকে ভারত ঘিরে রেখেছে। আমাদের সীমান্ত একটা বিশাল বড় ব্যাপার। আমরা 2 দিন আগে বিমান বিধ্বস্তের ঘটনা দেখেছি এবং আমাদের বিমান বাহিনীর যে দুর্বলতা সেটা এখন আমাদের পার্শ্ববর্তী সব দেশই জানে, সবচেয়ে বেশি ভারতই জানে। সো আমাদের সক্ষমতা কতটুকু এটা আমরা জানি। মূল শক্তি আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের বিডিআর। সেই বিডিআর এর দ্বিতীয়ত আর একটা ছোট পয়েন্ট বলবো, তাসনুবা মাহা উনি ওনার হাজবেন্ড ক্যাপ্টেন তানভীর বিডিআর হত্যাকাণ্ডে শহীদ হয়েছিলেন। ভাবির অপরাধ, ভাবি এখনো তার স্বামীর লাশটা পান নাই। তার অন্য মানুষের লাশ দিয়ে ভাবিকে বুঝাই দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, বাট ভাবি রাজি হন নাই। কারণ ভাবি এখনো তার স্বামীর লাশ খুঁজে বেড়াচ্ছেন। ভাবি তার স্বামীর হত্যাকারীদের বিচার চাচ্ছেন। তাকে কোনোভাবে কোনো কিছু দিয়ে কম্প্রোমাইজ ভাবি করবেন না। ভাবি বিচার চাচ্ছেনই। ভাবিকে কোনোভাবেই বসে আনা যাচ্ছে না, যে কারণ ভাবি এগুলো কোনো কিছু নিয়ে কম্প্রোমাইজ করবেন না। ভাবি এই কারণেই একটা বড় অংশ দেখছি, এবং আমি সন্দেহ করছি এটা গোয়েন্দা সংস্থা, যে ভাবির চরিত্র হানির পেছনে লেগে গেছে। বিভিন্ন ভাবে ভাবির চরিত্র নিয়েও কথা বলা শুরু করেছে। তো আমি আমার গোয়েন্দা সংস্থার সকলকে বলছি, উনি আমাদের একজন শহীদ ভাবি, সম্মানিত ভাবি। ভাবির সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। আর যদি মনে করেন যে আপনারা গোয়েন্দা সংস্থারা এটা করছেন না, তবে কারা করছে সেটা বের করেন, তাদেরকে সামনে নিয়ে আসেন। মেজর জিয়া যে বরখাস্ত এখন দেশে পালিয়ে আছে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে, এটা একটা জঙ্গি নাটক। এটা তো আমরা সবাই জানি যে বিগত রেজিমে কিভাবে জঙ্গি নাটক হয়েছে। এবং শুধু এই জিয়া না, এই জঙ্গি নাটক সাজিয়ে প্রায় 64 জন, 64, 60 থেকে 70, আমার জানার মতো একটা দ্য ফিগার ইজ 64 অফিসারকে বিভিন্ন ভাবে ভিক্টিমাইজ করা হয়েছে। তো আমি আমার অথরিটিকে, আমি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়, আমার সশস্ত্র বাহিনী সকলকে অনুরোধ করব, এই পুরনো এই জঙ্গি নাটকের এই কেসগুলো নতুন করে রিওপেন করেন। জিয়ার মায়ের কান্না, জিয়া এর আম্মা একটা অনুষ্ঠানে এসে কান্নাকাটি করতে করতে বলছিলেন যে অনেক বছর হয়ে গেল আমি আমার ছেলেকে দেখি না। তো জিয়া একটা কোর্সের ফার্স্ট ম্যান ছিল। তো আমি সকলকে অনুরোধ করছি যে এই জিয়ার কেসটা যেন আবার নতুন করে রিওপেন হয়, এই জঙ্গি নাটকের বিষয়গুলো যেন আবার নতুন করে রিওপেন হয়। এরপরে বিডিআর নিয়ে, বিজিবি নিয়ে কোনো ইস্যু নিয়ে কথা বলতে আসলেই একটা চক্র আমাদেরকে একটা ফ্রেমে ফেলে দেয়। তারা বলার চেষ্টা করে যে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল সেই সব সৈনিকের পক্ষে নাকি আমরা কথা বলছি। এই বিষয়ে আমি একেবারে পরিষ্কার করে বলতে চাই যে এই বিডিআর হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রে টোটাল 6টা ক্যাটাগরির মানুষ জড়িত ছিল। ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী, অর্থদাতা, হত্যাকারী। এবং এই হত্যাকারীদের 2টা অংশ আমরা জানি। একটা অংশ সাদা অ্যাম্বুলেন্সে করে ওদেরকে পার করে দেওয়া হয়, গোয়েন্দা সংস্থাগুলো এবং 46 ব্রিগেড মিলে তাদেরকে পার করে দেয়, এবং তাদের জন্য এয়ারপোর্টে প্লেন অপেক্ষা করছিল। এটা আমার কথা না, বিভিন্ন জন যারা সাক্ষী দিয়েছিলেন মিডিয়াতে আছে। আর হত্যাকারীদের এবং নির্যাতনকারীদের আর একটা অংশ যারা তৎকালীন বিডিআর এর সৈনিক। এরপরে হলো তার সহায়তাকারী, এবং এরপরে যারা এই পুরা বিডিআর এর হত্যাকাণ্ডকে কাভার আপ করেছে, সাক্ষী সবুত প্রমাণ সব নষ্ট করেছে এবং এই ঘটনাগুলোকে অন্য দিকে নিয়ে গেছে। এই 6 ক্যাটাগরির সকলের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই 6 ক্যাটাগরির সকলের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে এই শুধুমাত্র একটা ক্যাটাগরি বাদে বাকি সবাই এক হয়েছে, এবং তারা একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে যে সম্পূর্ণ ঘটনার জন্য শুধুমাত্র বিডিআর সৈনিকরা দায়ী। তাহলে বাকি 5 ক্যাটাগরি গেল কোথায়? এবং তারা আরেকটা বিষয়ে বলার চেষ্টা করছে যে এই শেখ হাসিনার আমলে যে ইনকোয়ারিটা হয়েছে এবং যে বিচারটা হয়েছে ওটাই নাকি ফাইনাল।
তো এই বিষয়ের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমার ভাইয়ের রক্তের আমার মানে ভাইয়ের রক্তের 57 জন শহীদ, তাদের বিচার চাই আমি। এবার আমি বিডিআর নিয়ে কথা বলি। আগে তো ছিল ইপিআর, পরে তো বিডিআর হলো, এখন বিজিবি। এই অনুষ্ঠান যারা শুনছেন তাদের শুধু জানার জন্য বলি, দেখেন বিজিবি হলো বাংলাদেশের 230 বছরের সব থেকে পুরনো অর্গানাইজেশন। বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে এত পুরনো প্রতিষ্ঠান আর নেই। এই এর ইতিহাস এত রিচ বিডিআর এর। মহান মুক্তিযুদ্ধে বিডিআর এর অবদান হলো অপরিসীম। আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই বিডিআর থেকে, তৎকালীন ইপিআর থেকে 817 জন শহীদ হয়েছিলেন এই মহান মুক্তিযুদ্ধে। বিডিআর থেকে 2 জন বীর শ্রেষ্ঠ আছে, 119 জন পদক মানে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড পাওয়া সৈনিক আছে এই বিডিআর এ। আপনারা কি এখন তো প্রায় দেখা যায় গত 15 বছরে যে সীমান্তে প্রতিনিয়ত প্রায় হত্যা হয়, পুশিন হয়, ফেলানির লাশ ঝুলতে থাকে। 2009 সালের আগের বিডিআর এর আপনারা একটু আপনাদের মেমোরিটা একটু চিন্তা করে দেখেন তো, সংবাদ মিডিয়াতে খুঁজে দেখেন তো যে 2000 স্বাধীনতার পর থেকে 2009 পর্যন্ত সীমান্তে হত্যাকাণ্ড হয়েছে কিনা, হলে কত কিভাবে হয়েছে, দেখবেন হয়নি। কারণ সেই সময়কার বিডিআর দেশপ্রেমিক ছিল, সাহসী ছিল এবং তারা পেশাদার ছিল। আমাদের এই উপমহাদেশে যতগুলো বর্ডার গার্ডিং ফোর্স আছে, আমাদের বিজিবি কিংবা বিএসএফ, পাকিস্তানের, মায়ানমারের, চায়নার, সব থেকে সাহসী, দেশপ্রেমিক এবং প্রফেশনাল ফোর্স ছিল হলো বিডিআর। আমি শুধু তাদের পুরনো একটা ঘটনা বলে শেষ করব। সিলেটের পদুয়াতে বিএসএফ যখন মার খাওয়ার পরে তারা আমাদের যে রৌমারী যুদ্ধের কথা জানেন, রৌমারী বড়ইবাড়ি কুড়িগ্রামের এই এলাকাটা, এই গ্রামটা দখল করার জন্য গ্রামবাসীর ভাষ্য মতে প্রায় 300 থেকে 400 ইন্ডিয়ান বিএসএফ এর সৈনিকরা এই গ্রামবাসীটা রাতের অন্ধকারে ঘিরে ফেলে। ওইখানে একটা বিওপি ছিল, বড়াইবাড়ি বিওপি। এই বিওপিতে সদস্য সংখ্যা ছিল মাত্র 11 জন। এই 11 জন তারা ডিসিশনে, তোমরা ওগুলা নিয়ে অত কথা বলো না কেন? তোমরা শুধু এই সশস্ত্র বাহিনী কিংবা এগুলো নিয়ে এত বেশি কথা বলো কেন? তাদের কাছে আমার ব্যক্তিগত নিবেদন হলো, দেখেন, আর কোনো বাহিনী কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না, এটা ব্যুরোক্রেসিও বলতে পারবে না, ডাক্তাররাও বলতে পারবে না, ইঞ্জিনিয়াররাও বলতে পারবে না, কেউই বলতে পারবে না যে 20 বছর আগে আমরা খুব সাহসী দেশপ্রেমিক ছিলাম। এটা আমার সেনাবাহিনী বলতে পারবে, এটা বিজিবি বলতে পারবে যে 20 বছর আগে, তার আগে আমাদের গর্বের ইতিহাস ছিল। এবং আমি এটাও বিশ্বাস করি যে আমাদের সীমান্তে মেইনলি ভারতের সাথে, এবং সীমান্তের দৈর্ঘ্য হলো 4100 কিলোমিটার। এবং আমাদের দেশকে যদি আমরা রক্ষা করতে চাই, আমাদের সার্বভৌমত্ব যদি আমরা রক্ষা করতে চাই, আমরা আমাদের সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে এবং বিজিবিকে আমাদেরকে সেই পূর্বের ফর্মে নিয়ে যেতে হবে। কাজও যদি আমরা পারি তবেই আমরা দেশকে বাঁচাতে পারবো। এখন যদি আমি বলি যে আচ্ছা, বর্তমানে কি অবস্থা? বর্তমানের অবস্থা তো সীমান্ত হত্যা তো হচ্ছে, আমরা অনেক বছর ধরে দেখছি, পুশিন হচ্ছে। তো এসব হচ্ছে কেন? এসব হচ্ছে, এটার কারণ একটাই হলো, আমরা গত 15 বছর জানি যে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চলছে। তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে, দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এনার্কি ঘটানোর চেষ্টা করছে। এবং ষড়যন্ত্রগুলো যে বর্ডারের ওই পাশ থেকে হচ্ছে, এবং আমরা ইন্ডিয়ার মিডিয়াগুলো দেখলেও টের পাই যে তারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র এবং বিশেষ করে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে যে কোনো ভাবে একটা ফেইল্ড গভর্নমেন্ট হিসাবে প্রমাণের জন্য সবকিছু করে যাচ্ছে, এবং সবকিছুই হচ্ছে সীমানার ওপার থেকে। তো তার মানে আমাদেরকে এই সীমানাটাকে যে কোনো ভাবেই হোক গার্ড দিতে হবে। আমাদেরকে এই সীমানাটাকে যে কোনো ভাবেই গার্ড দিতে হবে। আমরা যদি এই মুহূর্তে দেশের বিশৃঙ্খলা যাতে না হয় সেটা যদি প্রোটেক্ট করতে চাই, যে কোনো ষড়যন্ত্র যদি প্রোটেক্ট করতে চাই, এবং দেশের ভিতরে যদি নোয়াপাড়া বিডিআরকে নোয়াপাড়ায় রাখি, ওর ফ্যামিলি প্রবলেম থাকার কোনো সমস্যা থাকে না, ওর বউকে রক্ষা করার জন্য, ওর বাড়ি রক্ষা করার জন্য, ওর এলাকা নিয়ন্ত্রণ করার জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করবে। আপনি কোনো কষ্ট করতে হবে না, নিজের এলাকা শরীর নিজের এলাকায় রাখেন।
আপনি কেন নোয়াপাড়া সাতক্ষীরা সৈনিকরে সিলেটে নিয়ে রাখবেন ডিউটি করার জন্য? আমার এটা বুঝাই বলেন। আমরা তো ব্রিটিশ না যে একজন লোক আরেক জায়গায় ডিউটি করাবো। যেই জায়গায় সৈনিক সেই জায়গায় রাখেন, দেখবেন চমৎকার ডিউটি পাবেন। আপনার ওই ফ্যামিলি কোয়ার্টার বানাইতে হবে না, ওই এলাকা উন্নয়ন হবে। এটা শুধু বিডিআর না, এটা আপনার পুলিশেরও দরকার, যাতে নিজের বেতনের টাকা দেশে কাজ মানে দেশ সেবা করতে পারে। এখন তারা কি করে, উপদেশ দেয় এমপি মন্ত্রী রাজনীতিবিদদের, তখন উপদেশ নেবে তার শিক্ষকের, তার পরিবারের শিক্ষকের, মাদ্রাসার টিচারের। দেশটা সুন্দর শান্তি হবে। আমরা তো চাই একটা ভালো সেনাবাহিনী, ভালো পুলিশ, ভালো বিডিআর। তাকে যার যার জায়গায় তাকে সেখানে রাখেন, তার কাজ করলে তো হইলো কাজটা, খালি খালি ঝামেলা কারোই যেন। ধন্যবাদ ভাই, সরি মাঝখানে ঢোকার জন্য। স্যার আপনি শেষ করে দেন তাহলে। জি, না আমি বলো হাসিন, বলো। না আমি বলতে চাচ্ছিলাম স্যার, ওটা একসময় অন্য সময় আলোচনা করি। মানে আমাদের আসলে যেই লোকগুলি নির্বাচনের সময় ছিল, আমি ওটাও বলবো না। এখন তো মনে করেন নুরুদ্দা সাহেব বলছেন নির্বাচন 18 সালে কি হয়েছে, 164 করছেন। এই 164 পরিষ্কার করে বলছেন গোয়েন্দারা জড়িত ছিল। টান দিলে কিন্তু আপনি জেনারেল খুঁজে পাবেন না, আপনিতে মহাবিপদ। এই জন্য ইউএন থাকতে হবে। তারপরে আইজিপি উনি যদি বলেন, তাহলে অনেক বিপদ আছে। কোর কমিটিতে কারা ছিলেন, তারা কারা 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 আদেশ পাইছেন। তারপরে খায়রুল সাহেব এখন ধরা পড়ছেন। সুতরাং দায় এড়ানো খুব কষ্ট। আমি মনে করি সবাই আমরা সত্য স্বীকার করি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করি, দেশটাকে শান্তির জায়গায় নিয়ে আসি। ধন্যবাদ। জি হাসান নাসির, আপনি শেষ করে দেন। আমি একটু জাস্ট এই কথা আবার আমার সশস্ত্র বাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে, জাতির মেরুদণ্ড হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমরা এখনো দেখতেছি যে একটা গোষ্ঠী গত 16 বছরে ঢাকার বিভিন্ন জায়গায়, যেটা অলরেডি মেজর শাহিন বলছে এবং কর্নেল হাসিন টাচ করেছে, এটা কিন্তু এটা বের করা খুব সহজ। তারা ঘুরে ফিরে ডিজিএফআই, র্যাব, এনএসআই, এসএসএফ, তারপরে ঢাকা ক্যান্টনমেন্ট, না হলে ম্যাক্সিমাম তাদের পোস্টিং হচ্ছে সাভারে। এই জিনিসগুলা মানে এইটা কোনো প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনীতে এটা কখনো ছিল না। যেটা এই যে গোষ্ঠীটা, একটা গোষ্ঠী, তারা কন্টিনিউয়াসলি এই সার্কেলের মধ্যে রয়েছে, এবং এই সার্কেলটা যদি আইডেন্টিফাই করা যায় তাহলেই বোঝা যাবে কারা স্বৈরাচারের। তারা এখনো ষড়যন্ত্র করছে, তারা এখনো ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে সব। এই আমি আপনার সাথে যখন কথা বলতেছি তখন আমার ফেসবুক লক করে ফেলছে, অলরেডি হ্যাক করে ফেলছে। আমাদের এনডিজের আরো কয়েকজনের ফেসবুক হ্যাক করেছে। মানে এটাতে নিশ্চয়ই কোনো সিভিলিয়ান কেউ করবে না। একটা জিনিস বোঝার বিষয়, এই আমরা কথা বলতেছি মোস্টলি সশস্ত্র বাহিনী বা সশস্ত্র বাহিনী সংক্রান্ত সংস্কার, বিচার, বিডিআর হত্যার বিচার, যেটার সাথে সশস্ত্র বাহিনীর কেউ না কেউ জড়িত। তার মানে আমাদের পিছনে কে লেগেছে, কে লাগছে, কে আমাদেরকে ক্ষতিগ্রস্ত বা অপমানিত বা বিব্রত করার চেষ্টা। এটা কিন্তু জনগণ বুঝতে পারছে। এই জিনিসটা সশস্ত্র বাহিনীর এরা বুঝতেছে না, যে আমি যাই কিছু করব, বা আমি যদি আমাদের এই গ্রুপের কারোর বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে যদি কেউ অ্যাটাক করে, এটা কে করেছে এটা সারা দেশের জনগণ জানে। এবং এটা সত্য হলে তোমাদের কন্ট্রোলে সবকিছু আছে, তোমরা পুরো ফাইল বের করে, মানে ফাইনান্সিয়াল কিছু হইলে তোমরা এনবিআর এ দাও, আইন শৃঙ্খলা বিষয় কিছু হইলে তোমরা পুলিশকে দাও, ফটোকার্ড বানাও না। আর সরকার যদি এটাকে মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে চায়, তাহলে কিন্তু একটা শাফটিং বাই অর্ডার করাইতে পারে। নিয়ম আছে যে আমি ঢাকায় যারা 3 বছরের বেশি চাকরি করছে তারা বাইরে যাবে, আর বাইরে যারা রয়েছে তারা ঢাকায় ফেরত আসবে। এই একটা রোটেশন যদি করা হয়, তাহলে ঢাকায় আমার মনে হয় এই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দুঃখজনক বিষয়, প্রতিরক্ষা বিষয়ক যিনি উপদেষ্টা আছেন, তিনিও নীরব, অকার্যকর। আমাদের নিরাপত্তা বিষয়